সময় বহমান দেখতে দেখতে কেটে গেছে প্রায় 3টা মাস। ন্যান্সির প্রেগনেন্সির বয়স আপাতত 5 মাস। পেট ফুলেছে কিছুটা। বাড়ির সবাই তার যত্নে কম রাখছে না। ন্যান্সিও খুশি। জিমিন এখনো জমিদার বাড়িতেই আছে। শহরে টিকে থাকা তো কম কথা নয়, তাই ওখানে সবকিছু পাকাপোক্ত করে এ মাসে এসে নিয়ে যাবে সোগা। জিমিনের মন খারাপ হয় খুব। মাস্টারমশাইকে ভেবে তার মনে ঝড় বয়ে যায়। যে হোক, লিসা আপাতত শহরে আছে। যান্ত্রিক শহরে নিজেদের পড়ালেখার সাথে সাথে ছোট্ট একটা সংসারও সাজিয়েছে। তে আর জাঙ্কুকের মাঝের সম্পর্ক আগের চেয়ে সহজ হয়েছে। ভালোবাসা বেড়েছে দ্বিগুণ। গরমের দিন হওয়ায় দুপুর বেলায় খেয়ে ভাত ঘুম দিয়েছে জাঙ্কুক। জিন বোনের বাড়ি গেছে। নামজুন আর গংইও নিজেদের কাজে গেছে। বোগাম আর জেনিও আছে শহরে। ন্যান্সি আর জিমিনও নিজেদের ঘরে ঘুমাচ্ছে। তে বিছানার ওপর পা তুলে খানিকক্ষণ বসে থেকে জাঙ্কুককে দেখে। এরপর কি মনে করে ঘর থেকে বের হয়। পুরো বাড়ি ফাঁকা। বাড়ির সব চাকররা নিজেদের কক্ষে। তে একবার ন্যান্সির ঘরে উকি দিয়ে দরজা ভালো মতো ভিড়িয়ে দিয়ে ডেইজির ঘরের দিকে পা বাড়ায়। ডেইজির ইদানিং মানসিক অবস্থা খুবই খারাপ। সারাদিন ঘর বন্দি হয়ে থাকে। তে শান্ত মুখশ্রী নিয়ে ডেইজির ঘরের দরজা খোলে। ডেইজি তখন দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে লেপ্টে রয়েছে। দরজা খোলার শব্দ পেয়ে ভীতু দৃষ্টিতে তাকায় তের দিকে। তের মুখ দেখে বারবার বিড়বিড় করতে থাকে ডেইজি। নিজেকে গুটিয়ে নেয়। তে নিজেকে শান্ত স্বাভাবিক করে বলে, নিজের পাপের শাস্তি এভাবে পাবেন তা আমি কখনোই ভাবিনি মা। তবে আপনার এতটুকু শাস্তিতে আমি খুশিও হতে পারছি না, আবার বেজারও হতে পারছি না। আপনি যা যা করেছেন সেগুলোর তুলনায় শাস্তিটা কি একটু কমই হয়ে গেল না? ডেইজি শাস্তির কথা শুনে বিছানার চাদর আঁকড়ে ধরে। ভয় মনে পড়ে যায় সে একদিন ভোরে স্বপ্ন দেখেছিল তে তার বুকে তালোয়ার ঢুকিয়ে দিয়েছে। ভয়ে বারবার চোখের পলক ঝাপটাতে ঝাপটাতে ঠোঁট নাড়িয়ে বলতে থাকে ডেইজি, তুই এত পাষাণ হতে পারিস না তে। তে তে তো ছিল কোমল, নরম। আমাকে আমাকে মারবি না তে। আমি আমি তো মা। তে তাচ্ছিল্য করে হাসে। বুকের উপর হাত আড়াআড়িভাবে রেখে কণ্ঠে একরাশ ঘৃণা ঢেলে বলে, আমার মা অনেক দিন আগেই মারা গেছে। আপনি তো এক ঘৃণ্য মহিলা, যে কিনা নিজের স্বার্থে সবই করতে পারে। এমন মানুষকে না মারার কি আছে? ডেইজি হুট করে কাঁপতে শুরু করে। এদিক ওদিক তাকে একটা ফুলদানি ছুঁড়ে মারে তের দিকে। ঘটনার আকস্মিকতায় তে সরার আগেই ফুলদানি এসে তার পায়ের উপর পড়ে। ব্যথায় চোখ মুখ কুঁচকে যায় তের। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার আপ্রাণ চেষ্টা করতে থাকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে মেঝেতে বসে। নিজের পা আঁকড়ে ধরে চোখ তুলে তাকাতেই ডেইজি দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। তে ব্যথা সহ্য করার চেষ্টা করে ঘাড় ফিরিয়ে তাকায় ডেইজির যাওয়ার দিকে। তেও উঠে পড়ে। পা টেনে টেনে এসে রেলিংয়ের সামনে দাঁড়ায়। ডেইজি ততক্ষণে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেছে। তে বুঝে না হঠাৎ ডেইজি কোথায় গেল, তাই ওভাবে পা টেনে টেনে নিজেও সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে। দীর্ঘশ্বাস ফেলে আরও একবার পায়ের দিকে তাকাতেই দেখে, পায়ের আঙ্গুলের কোণার দিকে তাকিয়ে দেখে সেখানে কেটে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। তবুও নিজের কথা না ভেবে সদর দরজা দিয়ে বাহিরে আসেতে। আশেপাশে তাকে কোথাও ডেইজিকে দেখে না। দূরে বাড়ির গেটও লাগানো, তার পাশে দারোয়ান বসে আছে। তে ঠোঁট কামড়ে ভাবতে থাকে ডেইজি কোন দিকে যেতে পারে। একটুখানি ভেবেই সে এগোয় পুকুর পাড়ের দিকে। পুকুরের সীমানা রয় পা রাখতেই সেখানে এক ধ্যানে ডেইজিকে দাঁড়িয়ে থাকতে দেখে তে। তে তার কাছাকাছি এগোনোর আগেই পুকুরে লাফ দেয় ডেইজি। মস্তিষ্কের কাজ ঠিক মতো না হওয়ায় ডেইজি সাঁতার কাটতে পারে না, শুধু তলিয়ে যায় গভীরে। ছটপট করতে থাকে পানি থেকে ওঠার জন্য, কিন্তু পারে না। জমিদার বাড়ির রাক্ষসে পুকুরটা গিলে নেয় তাকে। তে একটুও নড়ে না। যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকে। চোখের সামনে নিজের মাকে ডুবে যেতে দেখেও সে সামান্য সাহায্য করে না, কাউকে ডাকেও না। শুধু এক ধ্যানে তাকিয়ে দেখে মা বরণ করা, তলিয়ে যাওয়া। সেদিকে তাকিয়ে থেকে তে কাপা স্বরে বলে, হয়তো প্রকৃতি চায়নি নিজের মেয়ের হাতে মায়ের শাস্তি হোক। হয়তো প্রকৃতি চায়নি একজন গর্ভধারিণী মা তার মেয়ের হাতে শেষ হোক। সন্ধ্যা থেকে বাড়িতে চেঁচামেচির সৃষ্টি হয়েছে। গংইও নামজুন কাছ থেকে ফিরে ডেইজিকে না দেখে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। গংইও বারবার তের নাম নিয়ে চেঁচামেচি করছে। 2তলার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে শুধু দেখল তে, একটা আওয়াজও করল না। যেভাবে দেখার জন্য এসে দাঁড়িয়েছিল
ঠিক সেভাবেই নিজ স্থান ত্যাগ করে। পায়ের ব্যথাটা টনটন করে বাড়ছে, ধাপ রাখাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। কোনো রকম ব্যথায় চোখ মুখ কুঁচকে নিজের বিছানায় বসেতে পায়ের দিকে তাকিয়ে হাসে, বিড়বিড় করে বলে, মৃত্যুর আগেও আমাকে ব্যথা দিয়ে গেলে মা। হাসতে থাকে, চোখ বেয়ে অজান্তেই পানি গড়ায়। একজন স্বার্থপর মায়ের জন্য তার চোখে পানি কাঁদছেতে। নিজের প্রশ্নের উত্তর সে নিজেই পেল। তার ভেতরকার হাহাকারগুলো স্পষ্টভাবে বলছে, যতই তিনি স্বার্থপর খুনি অপরাধী হোক, তবুও সে তোমার মা। সেই মা যে ছোট্টবেলায় তোমাকে বুকে আগলে বড় করেছে, সেই মা যে তোমার ব্যথায় কোনো এক সময় ভীষণ কেঁদেছে। তুমি যতই ঘৃণা করো তাকে, তবুও তোমার মনের কোণ থেকে সেই স্মৃতিগুলো মুছবে কেমন করে? তীর ভীষণ রাগ হলো, নিজের উপর তার অনেক বেশি রাগ হলো। যে মহিলা তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে মেরে ফেললো, সেই মহিলার জন্য সে কষ্ট পাচ্ছে। রাগে নিজের চুল আঁকড়ে ধরে, ব্যথা পায়ে রাগে জোরে খাটে লাথি দেয়। নিজের ব্যথায় চোখ মুখ কুঁচকে দাঁতের দাঁত চেপে বসে থাকেতে। এর মাঝে ঘরে প্রবেশ করে জাংকুক। বিকেলে ঘুম থেকে উঠে সে কোনো এক কাজে গেছিল। তেকে অদ্ভুতভাবে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে নেয়, শান্ত গলায় বলে, আজ আমার বউজানের তেজ কই? তাকে যে নিচে এত কথা বলা হচ্ছে, সে সব হজম করছে কিভাবে? জাংকুকের কণ্ঠ কানে আসতেই তে চট করে মাথা তুলে তাকায়। ইচ্ছে করে এক ছুটে জাংকুকের বুকের গভীরে লুকিয়ে যেতে, যেখানে কোনো বিপদ, মন খারাপ, অসহ্য অনুভূতি ঘিরে ধরবে না। ভীষণ কান্না পায়, ভেজা চোখে শুধু পলকহীন তাকিয়ে রয় জাংকুকের দিকে। জাংকুক নিজের পরনের শার্ট খুলে অন্য একটা শার্ট গায়ে জড়িয়ে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে তের দিকে। কতটা সময় পার হয়ে গেল, অথচ তে জবাব দিল না। কেন তা দেখার জন্যই তাকিয়েছিল জাংকুক। কিন্তু তের উদ্ভ্রান্ত এলোমেলো ভেজা দৃষ্টি দেখে জাংকুকের চোখ মুখ শান্ত গম্ভীর হয়ে যায়। এগিয়ে আসে তের সামনে, সরাসরি তের চোখে চোখ রেখে বলে, কি হয়েছে তে? চোখ মুখ এমন লাগছে কেন? আব্বাজান বা গঙীয় চাচা কিছু বলেছে? তে উত্তর দিল না, দৃষ্টি ফেরালো না। ততক্ষণে জাংকুক চঞ্চল হলো। তের এমন করুণ রূপ দেখে তার বুকের ভেতর ঝড় বইতে শুরু করে। জাংকুকের বুকের ঝড় বাড়িয়ে দিয়ে তে চোখ বন্ধ করে নেয়। সাথে সাথে চোখের কোণ বেয়ে জল গড়াতে শুরু করে। জাংকুক আলগোছে একটা হাতে চোখ মুছিয়ে দেয় তের। তে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। জাংকুক আদুরে গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে তে? কান্না করছো কেন? কেউ কিছু বলেছে? আচ্ছা আমাকে বলো তো কি হয়েছে, আমি আছি তো। ব্যাস, সাথে সাথে জাংকুকের বুকে ঝাঁপিয়ে পড়েতে। জাংকুক অবাক হয় না, শক্ত করে নিজের বুকের বাম পাশটায় নিজের প্রিয় বউয়ের মাথাটা চেপে রাখে, অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দেয়। তে কান্নারত স্বরে বলে, আমার ভীষণ কষ্ট হচ্ছে জমিদার সাহেব, আমি চাইনি মা শাস্তি থেকে বেঁচে যাক। তাকে নিজের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেও আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে জমিদার সাহেব? জাংকুক অবাক হলো, তবে প্রশ্ন করলো না, শুধু যত্ন করে আঁকড়ে ধরে রইল তেকে। তে কাঁদলো, ভীষণ কাঁদলো, হাউমাউ করে কাঁদলো। জাংকুক শুধু চেয়ে চেয়ে দেখলো, ভীষণ কষ্ট করেও বলতে পারলো না কোনো শব্দ, শুধু বুকের চিনচিনে ব্যথাটা সহ্য করে নিল জাংকুক। তে একটু থামতেই জাংকুক শান্ত কণ্ঠে বলল, এত অন্যায়ের পরও সে তোমার মা ছিল তে, কিন্তু উনি যা করেছেন তা খুবই খারাপ, খুবই জঘন্য। তে চুপ করে পড়ে রইল। জাংকুকও চুপচাপ তের মাথায় হাত বোলাতে থাকে। সময় কাটে, দুজনেই নিশ্চুপ হয়ে বসে রয়। নিচ থেকে চেঁচামেচির আওয়াজটা ক্ষীণ বাড়তেই দুজনে ছিটকে সরে বসে। জাংকুক এক পলক তের দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, নিচে চলো তে। তে চোখ মুখ ভালোভাবে মুছে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বেখেয়ালিভাবে পা ফেলতে গেলে ব্যথায় আর্তনাদ করে ওঠে। জাংকুক চমকায়, দ্রুত এগিয়ে এসে বলে, কি হলো, ব্যথা পেয়েছো দেখি? তের উত্তরের অপেক্ষা না করে পা টেনে নিজের হাঁটুতে নেয় জাংকুক। তে ইতস্তত করে বলে, কি করছেন কি জমিদার সাহেব? জাংকুক তখন বলে, কোথায় ব্যথা পেয়েছো? পা এত ফুলেছে কেন? কেটেছেই বা কেমন করে? তে দীর্ঘশ্বাস ফেলে মাথা নত করে বলে, মা ফুলদানি ছুঁড়ে মেরেছিল, ওটা এসে পায়ের ওপর পড়েছে। জাংকুক চোখ মুখ শক্ত করে তাকায়। তে ঠোঁট চেপে অবুঝের মতো তাকিয়ে থাকে জাংকুকের দিকে। জাংকুক রাগ দমিয়ে রাখার চেষ্টা করে বলে, বিছানা থেকে খবরদার পা নামাবে না, নয়তো তোমার হাতে ধরিয়ে দেব। তে বলল, আমি নিচে যাব না। না, যাবে না। তে কিছু বলল না, বলতে ইচ্ছেও করলো না, শুধু জাংকুকের কথা অনুযায়ী পা বিছানার উপর তুলে শুয়ে পড়ে। জাংকুক ঘর থেকে হন হন করে বেরিয়ে যায়। তে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে। কি হলো হঠাৎ? কার উপর রাগ করে চলে গেল জমিদার সাহেব? তার উপর
নাকি ডেইজির উপর? গতকাল রাতে সুগা এসেছে, বিনা বাক্যে তাকে বাড়িতে ঢুকতেও দেওয়া হয়েছে। নামজনের আপত্তি থাকলেও জাঙ্কুকের কাছে হার মানতে হয়েছে তাকে। প্রচণ্ড বিরক্তি নিয়ে নামজন চুপচাপ মেনে নিয়েছে সুগার বিষয়টা। তবে সে নিজ মনে পণ করে রেখেছে কিছুতেই নিজের মেয়েকে নিয়ে যেতে দেবে না। এসবের মাঝে ছুটতে ছুটতে এসেছেন একজন কাজের লোক। ভয় আতঙ্কিত হয়ে হাঁপাতে থাকলো তিনি। জিন ভ্রু কুচকে বলল, এমনভাবে হাঁপাচ্ছ কেন? তোমাকে যে বললাম পুকুর পাড়টা পরিষ্কার করানোর জন্য দেখিয়ে দিতে, দেখিয়েছো? মহিলাটি ভয়ে কথাই বলতে পারছে না, শুধু কোনো রকমের বলল, গিন্নিমা, গিন্নিমা, পুকুরের মাঝখানটায় দুইটা দুইটা লাশ এসে উঠছে। দূর থেকে বোঝা যাইতেছে না ওগুলো কারা, কিন্তু সবাই বিস্ফোরিত দৃষ্টিতে তাকায়, কি বলবে তা খুঁজে পায় না। তে অবাক হয়ে মহিলাটির দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, কাল তো কেবল ডেইজি পুকুরে লাফ দিয়ে নিজের প্রাণ নিল, তবে দ্বিতীয় জমিদার বাড়ির পুকুর থেকে দুইটা তোলা হয়েছে, একটা গঙ্গেয়র আর একটা ডেইজির। গঙ্গেয়র শরীরে ভীষণ আঘাতের চিহ্ন। নামজন গম্ভীর হয়ে বসে আছে পুকুর পাড়ের শান বাঁধানো উঁচু জায়গায়। জাঙ্কুক চোখ মুখ শক্ত করে হাত দুটো পেছনে রেখে টান টান হয়ে দাঁড়িয়ে আছে। নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে ডেইজি আর গঙ্গেয়কে। তে কতক্ষণ গঙ্গেয়র দিকে তাকিয়ে থেকে জাঙ্কুকের মুখপানে চেয়ে রইল। সে জানে না গঙ্গেয়কে কে এবং কেন মারল, তবে তার দৃঢ় বিশ্বাস এর পেছনে জাঙ্কুকের গভীর সম্পর্ক আছে। তে শুধু তাকিয়েই রইল। জাঙ্কুক একবারও তেয়ের দিকে তাকালো না, নিজ মনে দুইটাকে দেখতে থাকলো। জিন শান্ত হয়ে তাকিয়ে আছে। জিমিন গঙ্গেয়কে দেখে ভয় পেয়েছে, তাই তাদের থেকে খানিকটা দূরে সুগার সাথে দাঁড়িয়ে আছে সে। সুগার স্বাভাবিক, যেন সে জানতো সবই। জিমিন খিচে দাঁড়িয়ে সুগার টি শার্ট আঁকড়ে ধরে, আতঙ্কিত কণ্ঠে বলে, কাকার চোখ মুখ এত ভয়ঙ্কর হলো কেমন করে মাস্টার মশাই? পানিতে ডুবে গেলে কি চোখ মুখ এমন হয়? ওনাকে কি কেউ খুব মেরেছে? সুগা শান্ত দৃষ্টিতে তাকায়। জিমিনের চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বলে, তুমি তাকিও না ওদিকে, কিছু সময় পাপের সাজা এমনই হয়। সুগার কথা জিমিন বুঝতে পারল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। জিন ন্যান্সিকে এই অবস্থায় পুকুর পাড়ে আসতে দেয়নি, তাই সে আপাতত বাড়ির হল রুমেই আছে। সুগার একবার বাড়ির সদর দরজার দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, মেজো ভাবি একা না, ওনার এই সময় এই অবস্থায় একা রাখাটা ঠিক হবে না। তুমি ভেতরে যাও জিমিন, এখানে থাকলে ভয় পাবে। জিমিন একবার দ্বিমত করতে চাইলেও করে না। সুগার টি শার্টের কোনা ছেড়ে দিয়ে আস্তে করে পা বাড়ায় সদর দরজার দিকে। দীর্ঘশ্বাস ফেলে, ঘাড় ফিরে এক পলক দূরের ডেইজি আর গঙ্গেয়কে দেখে বিড়বিড় করে বলে, জমিদার বাড়িতে শুধু মৃত্যুর গন্ধ, একের পর এক মৃত্যুতে বাড়িটা মৃত্যুপুরী হয়ে গেছে যেন। চলে যায় জিমিন। সুগা ঘাড় বাঁকিয়ে সেদিকে তাকিয়ে প্যান্টের পকেটে হাত গুজে এগিয়ে যায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের থেকে সামান্য দূরত্ব রেখে দাঁড়াতে জাঙ্কুক চোখ তুলে তাকায়। চোখে চোখে দুজনে হাসে। তে দেখে, অবাক হয়, মনে মনে ভাবে, সুগা ফ্যাল ফ্যাল করে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। পরক্ষণে দৃষ্টি নামে সত্যতা গিলে নেয়তে। এর মাঝে তার গালে কষে থাপ্পড় পড়ে। থাপ্পড়ের শব্দে সবাই অবাক হয়। জাঙ্কুক হাত মুষ্টিবদ্ধ করে তাকায়। নামজন থাপ্পড় মেরেছে তেকে। তে অবাক হয়ে তাকে কিছু বলতে যাবে, তার আগে নামজন রাগী স্বরে বলে, তোমার কি লাজ লজ্জা দয়া মায়া কিচ্ছু নাই? নিজের মাকে নিজ হাতে পারলে তোমার হাত কাঁপলো না? তে চোখ মুখ শক্ত করে নেয়, ভেবে নেয় কঠিন জবাব দেবে নামজনকে, কিন্তু তার আগে জিন অবাক হওয়ার ভান করে বলে, তের মা মানে? কি বলছেন কি এগুলো? তের মাকে? নামজন হকচকিয়ে যায়, তের দৃষ্টিও শীতল হয়ে যায়। জিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে নামজনের দিকে। সুগা শাশুড়ির কথায় কথা মিলিয়ে নিজেও বলে, আসলেই তো আব্বাজান, বড় ভাবিজানের মাকে আব্বাজান বলুন। নামজন চুপ হয়ে যায়। সেভাবে সত্যিটা বলে দিতে দোষ নেই, এখন তো গঙ্গেয় আর ডেইজি দুজনেই নেই। কিন্তু পরক্ষণে নিজ মনের সাথে মস্তিষ্কে দ্বন্দ্ব লেগে যায়। সত্যটা সবার সামনে প্রকাশ করে দেওয়াটা বোকামো মনে হয় তার কাছে। তাছাড়া জাঙ্কুক নিজেই এখানে উপস্থিত। জাঙ্কুকের চালাকি সম্পর্কে নামজন অবগত। গঙ্গেয় ডেইজি সত্য সামনে আসলে নামজনের নিজের সত্যটাও যে আড়ালে থাকবে না তা সে হাড়ে হাড়ে বুঝে যায়। জিন জবাব না পেয়ে আবারও বলে, কি হলো, কিছু বলতেছেন না কেন? বড় বউয়ের মাকে?
নামজুন আমতা আমতা করতে থাকে। তে শীতল কণ্ঠে বলে, চুপ করে আছেন কেন আব্বাজান, বলুন সবাইকে আমার মাকে। নামজুন ধমকে ওঠে, আমতা আমতা ছেড়ে কোনো রকমের বলে, মা না হোক মায়ের মতো তো নাকি? ডেজি তো তোমার মায়ের মতোই ছিল, তাহলে তুমি ওকে মারলে কেন? আর গঙে ওকে কেন মারলে? তোমার এত সাহস বেড়েছে তে? এই পর্যায়ে মুখ খুলে জাঙ্কুক যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেভাবে দাঁড়িয়ে থাকে। কণ্ঠ মাত্রাতিরিক্ত শীতল করে বলে, প্রমাণ আছে আব্বাজান। কাল তে পায়ে আঘাত পেয়ে ঘরেই ছিল। ও যে কাকা কাকিকে মেরেছে এটা কি কেউ দেখেছে, নাকি কোনো প্রমাণ আছে আপনার কাছে? নামজুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক শান্ত ও স্বাভাবিক। ছেলের এত শান্ত স্বভাব নামজুনের হজম হলো না। তার মতো করে তো এই ছেলেকে কেউ চেনে না। নিজের গম্ভীর দৃষ্টি দ্বারা জাঙ্কুকের পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে নেয় নামজুন। নিজেও দুহাত পেছনে নিয়ে টান টান হয়ে দাঁড়ায়। কণ্ঠের তেজ ধরে রেখে বলে, তুমি কবে থেকে বউয়ের আঁচল ধরে কথা বলতে শিখলে জাঙ্কুক? আর জীবন নামজুনের যে কোনো প্রমাণ লাগে না এটা তুমি ভালো করেই জানো। তোমার বউ পায়ে ব্যথা পেয়েছে কিভাবে? কাল যখন আমরা কেউ ছিলাম না তখন সে কোথায় ছিল? জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে আসে, তবে নিজের পিতার দিকে চোখ তুলে তাকায় না। তে বুকের উপর হাত আড়াআড়ি করে দাঁড়ায়। নিজের কণ্ঠে শীতলতা ধরে রেখে সহজ গলায় বলে, পায়ের উপর ফুলদানি পরে পা কেটে গিয়েছিল, এর জন্যই ব্যথা ছিল আব্বাজান। আর যদি বলেন কাকি মারার কথা, তাহলে আমার যদি কাউকে মারতেই হয় নিশ্চয়ই এভাবে সুন্দর করে মারবো না। কাকির গায়ে একটা দাগও নেই মারের। আমি ওনাকে মারিনি। তাছাড়া ওনার যা মানসিক অবস্থা ছিল তাতে উনি যে নিজেই পুকুরে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ নেননি তার কি কোনো প্রমাণ আছে? বিকাল বেলাতেও যখন গঙ্গীয় কাকা বেঁচে ছিলেন তখন আমার সাথে ওনার দেখাও হয়নি। সারা রাত আমি ঘরেই ছিলাম। আপনার ছেলেকে জিজ্ঞেস করে দেখেন, সব কিছুর দোষ আমার উপর চাপাবেন না আব্বাজান। নামজুন কিছু বলতে গিয়েও থেমে যায়। মিনিট খানেক চুপ থেকে কিছু ভাবে, এরপর অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, জাঙ্কুক তুই? জাঙ্কুক একটু বিচলিত হয় না। নিজের আব্বাজানের চিন্তাধারা ধরতে পেরে স্বাভাবিক গলায় বলে, আমি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করি না, তা আমার চেয়েও আপনি বেশ ভালো করেই জানেন আব্বাজান। জাঙ্কুক দাঁড়ায় না, নিজের জায়গা ত্যাগ করে। তে একবার ঘাড় ফিরিয়ে সেদিকে তাকায়, ভ্রু কুঁচকে মনে মনে হাসে। তবে প্রশ্ন রয়েই যায়, কিসের প্রতিজ্ঞা? কিসের প্রতিজ্ঞা ভঙ্গ করার কথা বলছে এই জমিদার সাহেব? তে নামজনের দিকে তাকায়। জিন এগিয়ে এসে বলে, অন্তত নিজের ছেলেকে সন্দেহ করা বন্ধ করেন আপনি। যতক্ষণ না বোগাম, জেনি, লিসা, জেহব ওরা আসছে ততক্ষণ কাজ তো হবে না। অন্তত উঠানে নেওয়ার ব্যবস্থা করেন। জিন চলে যায়, পিছু পিছু সুগাও চলে যায়। নামজুন বুঝে ওঠে না কি করবে। তার চতুর মস্তিষ্ক তাকে বারবার বলছে এই কাজ একমাত্র তে আর জাঙ্কুক ছাড়া কারোর দ্বারা সম্ভব না। ওরা আগুন, ওরাই পারবে একমাত্র পাপকে ঝলসে দিতে। কিন্তু সত্যটা সবার সামনে আসবে কি করে? নামজনের ভাবনার মাঝে তে গলা পরিষ্কার করে শান্তভাবে বলে, এত কিছু না ভেবে নিজেকে নিয়ে ভাবেন শ্বশুর আব্বা। আপনার সব অপকর্মের সঙ্গীরা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এরপর বেঁচে আছেন আপনি একা। পাপের মাথা বাঁচেন কতক্ষণ এটা আগে দেখেন। গঙিও আর ডেইজির এই খবর শুনে বাড়িতে সবাই এসেছে। ন্যান্সির বাবা মাও আরও একবার এসেছে নিজের মেয়েকে বোঝাতে। ন্যান্সি ভেবেছিল তাকে এবার তার বাবা মা বুঝবে, কিন্তু তাকে মিথ্যা প্রমাণিত করে ফের একই কথা তুলেছেন। এত কিছু মেনে নিতে পারে না ন্যান্সি, তাই চুপচাপ সবাইকে ফেলে নিজের ঘরের দরজা আটকে বসে আছে। এক হাত নিজের পেটে রেখে মন দিয়ে নিজের সন্তানকে অনুভব করছে সে। লিসা, জিমিন, জিন, জেনি সবাই একসাথেই আছে। নামজুন আর বোগাম নিজের ভাইয়ের খননের ব্যবস্থা করছে। সুগা আর জেহব এক পাশে বসে সব দেখছে। তাদের কোনো আগ্রহ নেই এসবে। জেহব যথেষ্ট ভালো করে জানে তার কাকা কেমন ছিল, কিন্তু ডেজির রহস্যটা সে বুঝে ওঠে না। জাঙ্কুককে বাহির থেকে ঘরে যেতে দেখে তেও পিছু পিছু যায়। ঘরের দরজা আটকে সরাসরি দাঁড়ায় জাঙ্কুকের সামনে। জাঙ্কুক শান্ত দৃষ্টিতে তাকিয়ে তেকে বলে, তোমার পায়ের ব্যথা কমেছে তে? এভাবে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছ কেন? জাঙ্কুকের কথায় তে কপালে ভাঁজ ফেলে তাকায় জাঙ্কুকের দিকে। মাথা উঁচু করে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে প্রশ্নের জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করে, আপনি গঙ্গীয় কাকাকে
তাই না? মা নিজেই পুকুরে লাফ দিয়েছিল, কিন্তু গঙ্গীয় কাকা, উনাকে তো আমি বিকেলের পর দু চোখেও দেখিনি। মারা অনেক দূরের ব্যাপার, আপনি করেছেন এসব, তাই না জমিদার সাহেব? জাঙ্কুকের মুখ ভঙ্গি স্বাভাবিক। তের কপালের উপর পড়ে থাকা চুলে ফু দেয়। তে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক চোখ ফিরিয়ে নিয়ে বলে, কিছু সত্য জানতে হয় না বউজান, কিছু সত্য গোপনে যত্ন করে রেখে দিতে হয়। তে তখন বলল, সত্য কখনো গোপন থাকে না জমিদার সাহেব। জাঙ্কুক বাঁকা হাসে। তের কথার পিঠে কোনো জবাব দেয় না, চুপ করে বসে পড়ে বিছানায়। শার্টের কলার টেনে বিরক্তির গলায় বলে, তে ফ্যানের পাওয়ারটা বাড়াও তো, একটু বেশি গরম লাগছে যেন। তে ব্রু কুচকে তাকিয়ে রইল। জাঙ্কুকের কথা শুনলও না, জবাবও দিল না। কাঠ হয়ে দাঁড়িয়ে রইল ঘরের মাঝ বরাবর। জাঙ্কুক বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে থাকে। খানিকটা বাদেই বুঝতে পারে তে তার কথা শোনেনি। চোখ বন্ধ অবস্থাতেই ঠোঁট কামড়ে হাসে জাঙ্কুক। কতক্ষণ ওভাবে থেকে কণ্ঠের শীতলতা ফিরিয়ে আনে। অত্যাধিক শীতল কণ্ঠে ছোট্ট করে বলে, এত শত পাপের শাস্তি প্রাপ্যের খাতায় রেখেও আমার বউজানকে কেউ গালি দেওয়ার মতো সাহস দেখালে তাকে বেঁচে থাকতে দেই কেমন করে? তার এক এক সেকেন্ডের নিঃশ্বাসের গতি আর আমার শিরায় শিরায় বিষ ঢালার অনুভূতি একই। তে থমকায়, অবাক হয়, নির্বাক দৃষ্টিতে চেয়ে রয় জাঙ্কুকের দিকে। চোখে মুখে কাঠিন্যতা স্পষ্ট জাঙ্কুকের, তবুও শান্ত হয়ে শুয়ে আছে জাঙ্কুক। চোখ জোড়া তার এখনো বন্ধ। হয়তো চোখ মেলে দেখতে পেত তার বউজানের স্তব্ধ হওয়া দৃষ্টি, নাকি চোখ বন্ধ করে অনুভব করছে কি জানি। তে দৃষ্টি এদিক ওদিক করে, ধীর পায়ে এগিয়ে যায় জাঙ্কুকের কাছে। জাঙ্কুকের পায়ের কাছটায় বসে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। নিজেকে স্বাভাবিক করতে বড় বড় শ্বাস নেয়। মিনিট তিনেক বাদে বলে, আপনি কখন করলেন এসব? আর আর আমাকে একবারও জানালেন না কেন? জাঙ্কুক তখন বলল, তুমি কিছু করার আগে আমাকে জানাওতে। তাছাড়া কাকার পাপটা দিন দিন একটু বেশি বেড়ে যাচ্ছিল। ভাবলাম বউজানেরও সাহায্য হবে, আর দুনিয়া থেকে আরেকটা পাপ কমবে। তোমার শত্রুপক্ষ এবার একের কোঠায়, যার পাপের রাজ্য বিশাল বড়। এবারে নিজের শেষ শত্রুর মোকাবেলা তোমার নিজেই করতে হবে তে। জাঙ্কুকের সহজ জবাব। তে ফের জিজ্ঞেস করে, আপনি কোন প্রতিজ্ঞায় সীমাবদ্ধ জমিদার সাহেব? জাঙ্কুক চোখ মেলে তাকায়। সরাসরি তের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলে, আমরা জমিদার বংশের পুত্র তে। আমাদের অন্যায় জুলুম শিক্ষার সাথে সাথে প্রতিজ্ঞা করানো হয় যেন আমরা নিজেরা নিজেদের প্রাণ কেড়ে না নেই। জমিদার বংশের কেউ কাউকে মারার দুঃসাহস করতে পারবে না। ভাই ভাইকে, ছেলে বাবাকে, ভাতিজা কাকাকে কিংবা ভাই বোনকে আঘাত করবে না। আর জীবন জাঙ্কুক নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারে না। তার কাছে নিজের প্রতিজ্ঞা মানে বিশাল এক দায়ভার। তে তখন বলল, তাহলে কাল? জাঙ্কুক মাথার নিচে হাত রেখে চোখ বন্ধ করে, আবারও ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আঘাত করা যাবে না, তবে বুদ্ধি দিয়ে মারা যাবে না। বিষয়টা এমন না বউজান, যদিও নিজেদের উপর বুদ্ধি খাটানোর নিয়ম নেই আমাদের, তবুও মাঝে মাঝে নিয়ম ভঙ্গ করতেও বেশ মজা। আমি তো কাকাকে ছুঁয়েও দেখিনি। ইস, নিজের হাতে কাকার জিভ পারলে শান্তি পেতাম। প্রশান্তিতে মন প্রাণ শিরায় শিরায় ভরে উঠত। তে অবাক হয়। জাঙ্কুকের একের পর এক কথাতে যেন তার মাথা ভন ভন করে ঘুরছিল। পরক্ষণে কিছু একটা ভেবে ব্যস্ত গলায় বলে, আপনাকে সাহায্য করেছে কে জমিদার সাহেব? জাঙ্কুক এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে আগের মতোই হাসে। স্বাভাবিক কণ্ঠে বলে, নিজের বুদ্ধি বিচক্ষণতা কাজে লাগাও বউজান। তে মাথায় চাপ দিয়ে ভাবতে থাকে। সব কিছু মিলিয়ে তার মাথায় একটাই নাম আসে। চোখ পিট পিট করে বলে ওঠে, তাহলে কি সুগা ভাই জান?